জগদ্ধাত্রী পুজো চলছে, উৎসবের মধ্যেই আমরা আছি। কিন্তু তার মধ্যে ওই আমাদের যে গণতন্ত্রের উৎসব, যেটা আর কয়েক মাস পরেই পরের বছরে অপেক্ষা করে আছে, তার জন্য যে একটা সাজো সাজো রব এবার একটু স্পেশাল, সেটা তো বুঝতেই পারছি। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি, যেটা পলিটিক্যাল লোকেদের কারবার, সেটা অব্যাহত। সব থেকে খারাপ লাগলো যে একটি স্লোগান, যেটা খুব অর্গানিক ওয়েতে উঠে এসেছিল 2024-এর সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, আহ, কে স্লোগানটির প্রবক্তা আমরা কেউ জানি না, কিন্তু সেই স্লোগানটি অ্যাকসেপ্টেড হয়েছিল সর্বসম্মতভাবে। সেই স্লোগানটাকে এই মৃতদেহের রাজনীতির মধ্যে যাদের লাভ লোকসানের হিসাব করতে হয় মৃতদেহ নিয়ে, তারা কিন্তু সেই স্লোগানটিকে সেখানে চালান করে দিলেন। এবং এতে কি লাভ হলো? লাভ হলো যারা ভোটের রাজনীতি করেন তাদের লাভ হলো, কিন্তু যারা কোনো রাজনীতি করেন না এমন জায়গা থেকে সাধারণ মানুষের ভয়েস হিসেবে যখন স্লোগানটি এসেছিল, মানে যুক্তিযুক্তভাবে, যথার্থভাবে, সেটাকে ছোট করা হলো। এবং যে রাজনীতি করা হচ্ছে মৃত্যু নিয়ে, তাকেও ছোট করা হলো। অন্তমিল সুন্দর করে করে দেওয়া হয়েছে। তো সেই অন্তমিল যে করে দেওয়া হলো, তাতে দুটো মৃত্যুকেই বা দুরকম মৃত্যুকেই কিন্তু ছোট করে দেওয়া হলো। কারণ মৃত্যুর কোনো ভ্যারাইটি না হলেও প্রত্যেকটা মৃত্যুর একটা নিজস্ব তার গভীরতা থাকে, সেটা মৃত্যু যে মৃত্যুই হোক। কিন্তু সেই প্রত্যেকটা মৃত্যুর যে ডেপথ, যে গভীরতা, তাকে ভোটের কারবারিরা, রাজনীতির কারবারিরা যখন তখন ব্যবহার করেন। এটা আমরা 2011-র আগে একবার ভালোভাবে দেখেছিলাম, যে রিজওয়ানুরের যে মৃত্যু, সেই মৃত্যু একটা আহ পরিণতির কথা আমরা জানতাম, যে আত্মহত্যায় প্ররোচনা। এবং সেখানেও একটা সরকার, একটা পুলিশ জড়িয়ে পড়েছিল। এবং সেটাও খুব অর্গানিক হতে মানুষ প্রতিবাদ জানিয়েছিল। এবং সেখানে তখন যারা বিরোধী রাজনীতি করতেন, এখন যারা শাসনে আছেন, তারা কিন্তু সেটাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছিলেন। তো সেই আত্মহত্যা আবার চলে এসেছে। সেই আত্মহত্যা এসআইআর কে নিয়ে এখনো পুরো তদন্ত সাপেক্ষ ব্যাপারটা, সেটা আত্মহত্যা না সুইসাইড নোটটা অরিজিনাল, সেগুলো পরে হবে। কিন্তু একটা মৃত্যু তো মৃত্যুই। কিন্তু সেই মৃত্যুটাকে উম তার নিঃশ্বাস নেওয়ার টাইম না দিয়ে, মৃত্যুর আবার নিঃশ্বাস নেওয়ার টাইম, আমি এই কারণে বললাম যে যাদের বাড়িতে ঘটে তাদের তো কষ্ট হয়, কিন্তু তাদের বাড়িতে যখন পৌঁছে যান বিরাট বিরাট তাবড় তাবড় নেতারা, এবং সেখান থেকে তাদের সাঙ্গপাঙ্গরা সেটাকে পলিটিসাইজ করতে এতটুকু সময় নেন না। সেই জন্যই বললাম যে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু হয় না, যেমন আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি। এবং সরকার যারা চালান, তাদের যখন ত্রুটি ধরা পড়ে মারাত্মকভাবে এইরকম মৃত্যুর ক্ষেত্রে, তখন সেটা তারা সেফগার্ড হিসেবে নানান থিওরি আনেন। এবং তারপরে যখন অন্য একটি মৃত্যু আবার অপোনেন্ট পার্টির কারণ দেখানোর একটা ব্যবস্থা হয়ে যায়, তখন কিন্তু সেটায় তারা ওই নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পান না। দেখুন, কোনো মৃত্যুর তুলনা চলে না, কিন্তু মৃত্যুর তুলনা আহ, করতে আমাদের ভালো না লাগলেও এটা মনে করাতে হবে যে 36 ঘন্টা ডিউটি করা, বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে আমাদের, যে অভয়ার মৃত্যু একটা ঐতিহ্য সম্পন্ন প্রাচীন হসপিটালের মধ্যে, বা খুন,
ধর্ষণ, তার সঙ্গে আরেকটা মৃত্যু, যেটা কিনা একটা সংবিধান সিদ্ধ একটি পদ্ধতির মাধ্যমে একটা সেন্ট্রাল ইলেকশন কমিশন একটা পদ্ধতি চালু করার কথা বলছেন, শুরু করার কথা আমাদের দেশের দশের ভালোর জন্য। সেখানে ভোটের কুশলীরা, ভোট কারবারিরা, রাজনীতির কারবারিরা গত 3 মাস ধরে কিন্তু আমাদের এই মনে ভয়টা আমাদের শিক্ষিত, অশিক্ষিত, আধা শিক্ষিত সবার মনে ঢুকিয়ে দিয়েছেন, যাদের বিরুদ্ধে যেতে পারে এই এসআইআর নামক বস্তুটি। সুতরাং সেই হুঙ্কার আমরা ভুলিনি, এসআইআর হতে দেব না, কোনো অফিসারদের চাকরি যেতে দেব না, কোনো শাস্তি যাতে না হয় তার ব্যবস্থা করব, সেগুলো তো দেখলাম। এবং তাদের সেকেন্ড ইন কমান্ড যখন নেমে পড়লেন ওই একটি মৃত্যুকে নিয়ে, যেটা তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি, যে সেটা সুইসাইড নোটটা অরিজিনাল কিনা, এই কারণে সুইসাইড হয়েছিল কিনা, তাকে এই নিয়ে কেউ ভয় দেখিয়েছিল কিনা, কারণ ভয় তো আমাদের প্রত্যেকের মধ্যে ঢোকানো হয়েছে যাদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা যারা একটু বুঝি, যারা কম বুঝি, যারা বেশি বুঝি, সবাই কিন্তু আতঙ্কে আছি। সুতরাং আতঙ্কে মৃত্যু যে হবে না সেটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, কিন্তু কথা বলা হচ্ছে একটি স্লোগান, সেইটাকে দিয়ে আগের মৃত্যু পরের মৃত্যু সবই গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং ছোট করে দেওয়ার চেষ্টা। কোনটা কি ক্ষেত্রে হয়েছিল, দুটোর তুলনা, একজন বাড়ির মধ্যে আত্মহত্যা করলেন কি করলেন না, সুইসাইড নোট লিখলেন কি লিখলেন না, এসআইআর এর জন্য মৃত্যু হলো কিনা, তাকে কে ভয় দেখিয়েছিল সেই তদন্ত। আর ওটা একটা 36 ঘন্টা ডিউটি করা একজন পিজিটি ডাক্তার, তিনি ওই বীভৎসভাবে খুন হলে, এবং তার যে ল্যাবস, সরকারিভাবে যে তদন্তের ল্যাবস, আজও সিবিআই অব্দি সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাইনি। সুপ্রিম কোর্ট থেকে, সিবিআই থেকে, কলকাতা পুলিশ থেকে, হাইকোর্ট থেকে সবাই কিন্তু নাজেহাল হয়ে গেছি। সেই বাবা মার সদ্য একটি বাইট দেখলাম যে একটা মানুষকেও পেলাম না যে আমাদের বিচারটা দিতে পারে। এই যে তুলনা আমি করছি না, করছি শুধু স্লোগানটাকে কি সুন্দর পুট আপ করা হয়েছে এবং অন্তমিল দিয়ে, আমার সেটা উচ্চারণ করতেও ভালো লাগছে না। একটা স্লোগান উঠে এসেছিল অর্গানিক ভাবে, আরেকটা স্লোগানকে, সেই অর্গানিক ভাবে উঠে আসা স্লোগানকে আরেকটা জায়গায় পুট আপ করা হলো, দুটো মৃত্যুকেই কিন্তু ছোট করা হলো। আর মনে করিয়ে দেওয়া হলো রিজওয়ানুরের সেই আহ আত্মহত্যার থিওরি, যে প্ররোচনা দেওয়া, যার মধ্যে পুলিশ সরকারের পুলিশ জড়িয়ে পড়েছিল, এবং তাদেরও কিন্তু কোনো কিনারা হয়নি আজ পর্যন্ত। মাঝখান থেকে রিজওয়ানুরের দাদা এমএলএ হয়ে গেলেন। তার ক্রাইটেরিয়া কি, তিনি কতখানি পলিটিক্যালি সাউন্ড ছিলেন একজন এমএলএ হওয়ার জন্য, বা তার ভাইয়ের মৃত্যুর যে উপাদানগুলো সেটাকে কাজে লাগানো হয়েছিল কিনা, সেটাও কিন্তু আমাদের চোখের সামনে সেটা প্রশ্ন চিহ্ন এসে যায়। কিন্তু এবারে যে প্রশ্নটি করব, মানে প্রশ্নটা রাখবো আপনাদের কাছে, যে ডায়মন্ড হারবারের উপর নজর পড়েছে বিজেপির হঠাৎ করে। ডায়মন্ড হারবার মডেল আমরা অনেকদিন ধরে জানি, ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সি উপর নজর পড়েছে। প্রাক্তন রাজ্যসভায় ছিলেন, এখন আমাদের বিজেপির একজন বিশাল মাপের মানুষ, শ্রমিক ভট্টাচার্য, তার একটি কথা শুনলাম যে ডায়মন্ড হারবারের যে ভোটের যে ডেটা উনি দিচ্ছেন, যে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, তার মধ্যে সংখ্যালঘু কত পার্সেন্ট বেড়েছে 2000 কতর পর থেকে, এবং সেটা অস্বাভাবিক একটা গ্রোথ। এবং সেখানে উনি বলছেন যে বিরোধী রাজনীতির যে সমর্থক, তাদের বলছেন যে বুকে পাথর চাপা দিয়ে আপনারা এবার ভোটটা ওই বাঁ হাত দিয়ে হলেও ঠিক জায়গায় দিন। অর্থাৎ বলতে চেয়েছেন যে ওনাদের ভোটটা দিন, বিরোধী দলের মানুষজনরা যদি কিছুদিনের জন্য হলেও তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে তাদের না ভোট দিয়ে, যাদের তারা সমর্থন করে এসেছেন তাদের না দিয়ে, বরং এনাদের দিন,
বাঁ হাত দিয়েও বোতাম টিপে, অর্থাৎ ডান হাতে বুকে পাথর চেপে। এই কথাটা শোনার পর থেকে যাদের উদ্দেশ্যে বলেছেন তাদেরও ওই ডায়মন্ড হারবারের প্রাক্তন এমপি ছিলেন আরেকজন শ্রমিক লাহিড়ী, তাদের মতন করে উত্তর দিয়েছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ এই কথাটা শুনে একটা কথা মনে হয়েছে যে 2024-এ যে বিপুল একটা ম্যান্ডেট নিয়ে সেকেন্ড ইন কমান্ড ভাইপো বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে জিতে এসেছেন, বোধহয় সম্ভবত তিনবার হয়ে গেল ওনার, এবং ভারতবর্ষের রেকর্ড মার্জিনে জিতেছেন, সেটা উনি গর্ব করে লোকসভায় বলেন বক্তৃতার সময়। কিন্তু একবার কি আপনাদের মনে করিয়ে দেওয়ার যে কি প্রার্থী, কোনো প্রার্থীকে ছোট করছি না, কিন্তু এত বড় বিজেপি পার্টি নানান রকম তাতিয়ে দেওয়ার পর ডায়মন্ড হারবারে তার বিরুদ্ধে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি উপযুক্ত প্রার্থী দিতে পেরেছিলেন, দেওয়ার চেষ্টা করেছিলেন? যিনি আজকে ডেটা দিচ্ছিলেন তিনি তো কোনো কালে এমএলএও ছিলেন, তিনি কেন দাঁড়িয়ে পড়েননি যে রাজ্যসভায় এমপি আছি, আমি একবার দাঁড়িয়ে দেখি যে পারি কিনা হারাতে? সাহসে কুলোয়নি, এইটুকুই বলতে হয়। তাই আপনাদের বশংবদ, আপনাদের কর্মী, বারবার যাকে আপনারা ওই অঞ্চলে ব্যবহার করেছেন, যার কোনো দোষ নেই, সেরকম একজন মানুষকে, কমজোরি মানুষকে, পলিটিক্যালি কমজোরি মানুষকে তার অপোজিটে দাঁড় করালেন। আর আরেকজন সেই নওশাদ সিদ্দিকী, তিনি খুব তাতিয়ে দিয়ে শেষ মুহূর্তে অনেকটা সময় নষ্ট করে দিলেন, যাতে বামেরা তাদের ওই এসএফআই এর নেতাকে অনেকটা দেরিতে, সম্ভবত প্রতিকুর রহমানকে ওইখানটায় দাঁড় করিয়েছিলেন। আচ্ছা বলুন তো, তৃণমূল তো নানান ভাবে জেতানোর চেষ্টা করবে, রিগিং করবে, ভুয়ো ভোটার দেবে, সমস্ত কিছু, রোহিঙ্গাদের এনে ভোট দেওয়া হবে, এসব তো আছে। কিন্তু বিজেপি কি সত্যিকারের উপযুক্ত প্রার্থী উপযুক্ত সময় দিতে পেরেছিল অন্তত কিছুটা ফাইট দেওয়ার জন্য? আর সেই যে অনেকটা বিপ্লব করেছিলেন সেই নওশাদ সিদ্দিকী, অনেকটা তাতিয়ে দিয়েছিলেন, তারপরে কাকে তারা দিয়েছিলেন ওই অঞ্চলে, এবং যার জন্য জোট হয়নি, আলাদা করে আবার সিপিএম কে তাদের ছাত্র নেতাকে দিতে হয়েছিল, অনেকটা দেরিতে পরীক্ষার হলে পৌঁছেছিলেন। এটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে এই কথাগুলো আজকে মনে পড়লো। অর্থাৎ আপনারা বিরোধী দলের ভোটারদের আহ্বান করছেন, বিজেপি, যে বুকে পাথর চেপে রেখে বাঁ হাত দিয়েও আমাদের ভোটটা দিন কিছুদিনের জন্য। কিন্তু কেন, কিসের জন্য আপনারা ওই অঞ্চলে আজকে বিধানসভার প্রেক্ষিতে কথা বলছেন, কিন্তু আরো বড় বৃহত্তর যে কনস্টিটুয়েন্সি লোকসভার প্রেক্ষিতে, সেখানে আপনারা কেন দিতে পারেননি? আপনারা কেন নিজেরা দাঁড়িয়ে পড়েননি, বড় বড় যে স্টলওয়ার্ডরা আছেন? আর সেই নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে তো বলবো, সবাইকে বলবো যে নৈবেদ্য সাজিয়ে কিন্তু দেন বলেই এই বিপুল ভোটে ম্যান্ডেট নিয়ে, এবং তৃণমূলের নিজস্ব যে কারবার থাকে ভোটের ক্ষেত্রে সবটা নিয়ে এই বিরাট জয়টা আসে, যে জয়টাকে আপনারাই আবার কটাক্ষ করেন, এবং ভোট আসবে ভোট যাবে, এরকম কিন্তু ঘটবেই। কিন্তু সব থেকে শেষে যেটা বলবো, যে মৃত্যু নিয়ে রাজনীতির কারবারিরা করে আসছেন, আমরা সাধারণ লোকরা দেখে যাচ্ছি। কিন্তু সম্প্রতি আরেকটা ব্যাপার ঘটেছে, যে 100 দিনের কাজে সুপ্রিম কোর্ট থেকে একটা জয় এসছে 100 দিনের কাজের পক্ষে, এবং সেখানে এগিয়ে এসেছে তৃণমূল, অর্থাৎ কৃতিত্ব নিতে সেখানেও কিন্তু সেকেন্ড ইন কমান্ড চলে এসেছেন। হ্যাঁ, কিন্তু শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটা নিয়ে লড়াই কিন্তু বামেদের উকিলরাই করেছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে, যে কেন 100 দিনের আকচিতে যারা অন্যায় করেছে তাদের বুঝে নিক সেন্ট্রাল গভর্নমেন্ট, এইরকম একটা প্রকল্পে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে, যার জন্য সুপ্রিম কোর্ট একটা পজিটিভ রায় বেরিয়েছে 100 দিনের কাজের জন্য, যেটা কৃতিত্ব নিতে বেরিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর দুদিন ওনার বাইট দেখলাম, পানিহাটি থেকে আবার উনি মিছিল বার করবেন ওই
SIR এর মৃত্যু, যেটা ওনারা মনে করছেন, যেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু 100 দিনের কাজের কৃতিত্বটাও কিন্তু নিয়ে নিয়েছেন। সে 100 দিনের কাজের কৃতিত্ব নেওয়ার আগে ওনারা কিন্তু আইনের দরজায় খটখট করতে পারতেন, যেটা করে এই লাভটা হলো, সুফলটা পাওয়া গেল। তো সেটা নিয়ে যিনি ছবি হয়ে গেছেন তার একটা ছোট্ট বাইট, কারণ 100 দিনের কাজের জন্য আইনি লড়াই না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ধর্ণা দিয়েছিলেন, সেটা কতখানি আইনসম্মত ছিল, সেটা নিয়ে কি বলে গেছেন যিনি ছবি হয়ে গেছেন, একটা ছোট্ট বাইট দেখিয়ে আপনাদের থেকে বিদায় নেব। ভালো থাকবেন, ধন্যবাদ। রাজভবনের সামনে যেটা তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড যে মিটিং করেছিলেন 100 দিনের কাজের দাবিতে এবং টাকা পাননি সেই ব্যাপারে, হি ইজ রাইট, তার অধিকার আছে, তিনি ঠিক কাজ করেছেন। তিনি সুপ্রিম কোর্টে একটা মামলাও করতে পারতেন, সেটা তিনি করেননি। কিন্তু রাজভবনের সামনে যে জটলাটা উনি করলেন, ভায়োলেটিং 144, সেটা ক্যালকাটা পুলিশ কী করে অ্যালাউ করলো? সেটা রাজভবনে রাজ্যপাল কী করে অ্যালাউ করলেন? সবাই কী করে মুখ বুজে রইল? এটা গ্রস ভায়োলেশন অফ ল। তা লয়ের ভায়োলেশন হচ্ছে, ডেমোক্রেটিক নর্মস ভায়োলেশন হচ্ছে, তাহলে সেখানে প্রশাসন কি করে চলছে? প্রশাসন কিন্তু এখনো আপনাকে বলছি IAS IPS এর ভরসায় নেই, প্রশাসন আমলা মন্ত্রীদের ভরসায় নেই, প্রশাসন টিকে আছে কিন্তু মনে রাখবেন হাইকোর্টের মিটিমিটি করে জ্বলছে 3-4 জন জাস্টিস, তারা কিন্তু